বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মানব শারীরতত্ত্ব কর্তৃক বর্জ্য ও নিষ্কাশন অর্থাৎ হিউম্যান ফিজিওলজি ওয়েস্টেজ অ্যান্ড এলিমিনেশন হতে আমি আজকে নেফ্রনের গঠন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম বৃক্কর গঠন নিয়ে, তোমরা জানো যে সেদিন আসলে নেটে অনেক প্রবলেম ছিল, তাই আমি বারবার ক্লাসটি তোমরা বলছিলে যে শুনতে পাচ্ছ না, আসলে কিছু করার ছিল না। আমি যদি সময় পাই তাহলে ক্লাসটি শেষের দিন এই অধ্যায় থেকে বের হওয়ার আগে আমি আবারও যদি সময় পাই আমি পূর্বের ক্লাসটি আবার আলোচনা করার আশা রাখি। তো শিক্ষার্থীরা, তো আজকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকের সাউন্ড এবং লেখাটা স্পষ্ট আছে কিনা। শিক্ষার্থীরা, আমাকে অবগত করলে ভালো হয় যে সাউন্ড এবং লেখাটা স্পষ্ট কিনা আমাকে বললে ভালো হয়, তাহলে আমি ক্লাসে শুরু করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা আমাকে দ্রুত জানিয়ে দাও বোঝা যাচ্ছে কিনা, মানে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, লেখাটা স্পষ্ট কিনা, তাহলে আমি আমার ক্লাসে যেতে পারবো, আমি ক্লাসটি শুরু করে দিতে পারবো। তো শিক্ষার্থীরা, আমাকে দ্রুত জানিয়ে দাও শোনা যাচ্ছে। বাইরের সাউন্ড অনেক বেশি, বাইরের সাউন্ডটা কিছুতেই আমি আর করতে পারছি না। তো শিক্ষার্থীরা, অনেক বেশি আমার কথা কি তাহলে অস্পষ্ট? এখন কথাগুলো কি অস্পষ্ট? শিক্ষার্থীরা, আজ তাহলে শোনা যাচ্ছে কিনা বাইরের সাউন্ডটা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো শিক্ষার্থীরা, তা আমার অধ্যায়টার নাম ছিল কি বর্জ্য ও নিষ্কাশন। তাহলে যে কোনো ক্লাস শুরু করার পূর্বে কিন্তু আবার পূর্বের আলোচনা থেকে কিছুটা বিষয় নিয়ে আলোচনা করতেই হয়। তাহলে দেখো, বর্জ্য ও নিষ্কাশন অধ্যায়টার নাম ছিল। তাহলে আমি আবারও একটু স্মরণ করে দিতে চাচ্ছি বর্জ্যটা কী ছিল। সেটা বর্জ্য অর্থাৎ আমাদের দেহে উৎপন্ন কিছু অপ্রয়োজনীয় বস্তু আছে যা ক্ষতিকারক এবং দেহ থেকে দ্রুত নিষ্কাশনের প্রয়োজন হয়, সেটি ছিল বর্জ্য। তাহলে বর্জ্য বলতে আমরা স্টোন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য হচ্ছে ইউরিয়া, তারপরে হচ্ছে আমরা জানি ঘাম, তারপরে আমাদের যে সর্দি বের হয় সেটাও কিন্তু এক ধরনের বর্জ্য। তাহলে আমাদের এই অধ্যায়ে মূলত ইউরিন নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়টি হচ্ছে ওয়েস্টেজ হিসেবে ইউরিনের কথাটাই এই অধ্যায়ে আলোচনার বিষয়। তাহলে শিক্ষার্থীরা, এই যে ইউরিন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, সেটা কোথায় উৎপন্ন হয়? সেটা বৃক্ক বা কিডনিতে। এখন শিক্ষার্থীরা, তোমরা জানো বৃক্ক বা কিডনি কি। এখন এই প্রতিটা মানুষের দেহে এক জোড়া বৃক্ক আছে, সেটা তোমাদের জানা দরকার। মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম। তা তোমরা তো জানো যে দ্বিপার্শ্বীয় প্রতিসমটা আসলে কী ছিল, যে প্রতিটা যে সকল প্রাণীগুলোকে তার দেহের অক্ষ বরাবর যদি দুটা অংশে ভাগ করা যায় অক্ষ বরাবর, তাহলে সমান ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ অঙ্গগুলো সমানভাবে পাওয়া যায়। এই ডিস্ট্রিবিউশন যেখানে হয় সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে আমাদের কিডনি আছে এক জোড়া, কিন্তু শিক্ষার্থীরা তোমরা শুনে অবাক হবে, আসলে জন্মগতভাবে কিন্তু আমরা অনেকেই একটা কিডনি নিয়েও জন্মাতে পারি, কিন্তু হয়তো কখনো জানলামই না। কারণ একটা কিডনি যদি ভালো থাকে তবুও কিন্তু আমরা স্বাভাবিকভাবে চলতে পারি। তবে দুটা কিডনি যদি থাকে তাহলে এটা বেস্ট, কারণ একটা কিডনি যদি কোনো কারণে অকেজ হয়ে যায় বা কাজ না করে, তখন বিকল্প হিসাবে আরেকটি কিডনি দিয়েও আমরা পরবর্তী সময়টা পার করে দিতে পারি। কিন্তু একটি কিডনি যদি আমাদের জন্মগতভাবে থেকে যায় কিন্তু আমরা বুঝতেই পারলাম না, কিন্তু কোনো কারণে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি বৃক্ক ঘটিত কারণে, হ্যাঁ, তাহলে কিন্তু বর্জ্য নিষ্কাশনে আমাদের সমস্যা হবে, আমাদের ইউরিন ঠিক মতো পাস করবে না। তখনই আমরা ডাক্তারের শরণাপন্ন হই
সেটাকে বাদ দিয়ে অন্য বৃক্ষটা আরেকটা যে বৃক্ষ আছে সেটাকে দিয়েও আবার স্বাভাবিক করে দেওয়া যেত। এখন তখন বৃক্ষ সংযোজন করা ছাড়া অথবা ডায়ালাইসিস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো শিক্ষার্থীরা, এখন আমি গত ক্লাসে তোমাদের বৃক্কের গঠনটা নিয়ে আমি বর্ণনা করেছিলাম। তোমাদের কি মনে আছে? বৃক্কের গঠনের মধ্যে কিন্তু আমি নেফ্রনের চিত্রটাও এঁকেছিলাম। তাহলে আজকে আমি সেই নেফ্রনের গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমার কথা হচ্ছে যে বৃক্কটা হচ্ছে বৃক্কের একটি অংশ হচ্ছে নেফ্রন। অর্থাৎ নেফ্রনটা কি? নেফ্রনটা কি শিক্ষার্থীরা? এইবার দেখো নেফ্রন কি? নেফ্রন কি? অর্থাৎ নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। বৃক্কের গঠন ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের দেহে এক জোড়া বৃক্ক থাকে। তাহলে প্রতিটা বৃক্কের মধ্যে প্রায় 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তাহলে লিখে রাখো যে প্রতিটি বৃক্কের মধ্যে 10 লক্ষ থেকে প্রতিটি বৃক্কে, তাহলে এটা প্রতিটি বৃক্কে কথাটা লিখে রাখো, এটা এমসিকিউর জন্য জানা দরকার। লিখে রাখো যে প্রতিটি বৃক্কে 10 লক্ষ থেকে 10 লক্ষ থেকে 12 লক্ষ পর্যন্ত 12 লক্ষ আমাদের নেফ্রন থাকে, যেটা বৃক্কের কার্যকরী একক। এখন নেফ্রন এই থাকে, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে তোমরা জেনে রাখো যে আমাদের একটা বয়স হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক নিয়মেই একটু দুর্বল হয়ে আসে। যখন আমাদের বয়স প্রায় 50-এর উপরে হয়, এই সময়টা কিন্তু আমাদের বৃক্কের অনেক সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ যখন আমাদের যখন বয়স 70-80-এর উপরে চলে যায়, তখন আমাদের বৃক্ক প্রায় 70% কাজ করে। আর যদি অসুখ বিসুখ থাকে তাহলে সেটা আরো দুর্বল হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যাবো না। তো প্রতিটা বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। শিক্ষার্থীরা, আমরা আরো বেশি জানবো। আমি প্রথমেই বৃক্কের সূক্ষ্ম গঠনের চিত্রটাকে এঁকে নিয়েছি। তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করবে, আর চিত্রের অঙ্কনের সাথে সাথে আমি বৃক্ক সম্পর্কে, বৃক্কের নেফ্রনের গঠন সম্পর্কে বলতে থাকবো। তাহলে এটা আরো বেশি তোমাদের ভালো লাগবে। তাহলে আমি এখনই নেফ্রনের চিত্রটা অঙ্কন করছি, আমার সাথে সাথে তোমরা চিত্রটি অঙ্কন করবে। শিক্ষার্থীরা, কি সমস্যা তোমাদের? শিক্ষার্থীরা শোনো, আমি কিন্তু চিত্র মূলত অঙ্কন করি তোমাদের জন্য, কারণ চিত্র অঙ্কন ছাড়া তোমরা বাড়িতে ভালো মার্কস পাবে না। ভালো মার্কস একটা পেতে হলে অবশ্যই চিত্রের দিকে মনোযোগী হতে হবে। আমি যখন চিত্রটা অঙ্কন করব, তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করতে থাকবে, তাহলে সেই আঁকাটা সহজ মনে হবে এবং তার পরবর্তীতে বারবার প্র্যাকটিস করবে। আমি আবারও মনে করে দিতে চাচ্ছি, চিত্র যদি তোমরা অঙ্কন করতে পারো, ঠিকমতো লেভেলিং যদি করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে পড়াটা অনেক সহজ লাগবে। তাহলে আমি নেফ্রনের চিত্রটা অঙ্কন করছি, সেক্ষেত্রে তোমরা আমার সাথে সাথে চিত্র অঙ্কন করবে। দেখো আমি কিভাবে অঙ্কন করছি। এভাবে প্রথমে এভাবে এঁকে নাও। শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে চিত্রটা? দেখা যাচ্ছে? একটু ঘোলা না? আচ্ছা, ঠিক হয়ে যাবে। চিত্র অঙ্কন করার সময়টা একটু ঘোলা থাকে, পরে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, প্রথমে এভাবে এঁকে নাও, তারপরে এভাবে চিত্রটা তোমরা আঁকতে
এই যেভাবে করে এটাকে নিয়ে আসো। হ্যাঁ, এখন আমি যে অংশটা এঁকেছি এটা হচ্ছে ন্যাফ্রনের সামনের অংশ। এটা হচ্ছে ন্যাফ্রনের সামনের অংশ। তাহলে ন্যাফ্রনের সামনের অংশ এটা অ্যাফারেন্ট ধমনিটা, এটা এফারেন্ট ধমনিটা, এটা হচ্ছে গ্লোমেরুলাস। তোমরা লিখে ফেলো, এটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা ভিতরের অংশটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে এফারেন্ট ধমনিটা, এফারেন্ট ধমনিটা। আর এই পাশে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট ধমনিটা, ইফারেন্ট ধমনিটা, ধমনিটা। তো শিক্ষার্থীরা দেখা যাচ্ছে? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার না? কেন? বোর্ড তো ক্লিয়ার, অবশ্যই আমি দেখতে পাচ্ছি বোর্ড ক্লিয়ার। কেন বোঝা যাবে না? তোমরা, আমি যখন চিত্র অঙ্কন করব তখন কিছুটা সময় এটা বোর্ড ক্লিয়ার থাকে না, পরবর্তীতে হয়ে যায়, কিছুক্ষণ পরেই বোর্ডটা ক্লিয়ার হয়ে যায়। তোমরা একটু সাথে সাথে আঁকো। এটা হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। শিক্ষার্থীরা, এই গ্লোমেরুলাস আর গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল মিলে এটাকে আমরা বলবো কি? রেনাল কর্পাসল। তার মানে রেনাল কর্পাসলের দুটো অংশ, গ্লোমেরুলাস ভিতরের অংশটা পেঁচানো, এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস, আর বাহিরের যে আমরা দেখতে পাচ্ছি অংশটাকে ঘিরে সেই অংশটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর এটাকে দুটাকে একত্রে বলা হচ্ছে রেনাল কর্পাসল। তাহলে এ পাশে লিখে দাও রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল। তো শিক্ষার্থীরা, এখনো ক্লিয়ার না? ফোকাসটা তো ধরলাম, কিভাবে ক্লিয়ার হবে তাহলে? আচ্ছা, একটু অপেক্ষা করো। তাহলে কি আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি চিত্র অঙ্কন করতে থাকি, তোমরা দেখো। এটা আসলে নেটের এত সমস্যা, দেখো তো এখনো ক্লিয়ার হচ্ছে কিনা? সাউন্ড ক্লিয়ার না, বাইরের সাউন্ড বেশি। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা যদি একটু অপেক্ষা করো তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি অন্য রুমে যে ক্লাসটা নিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। আমি এটা ক্লোজ করে দিয়ে আমি অন্য রুমে থেকে ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমি তাই করি। এখানে সাউন্ড বেশি আর ক্লিয়ার না। এবার ক্লিয়ার হয়েছে? এবার দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা। এবার ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, ক্লিয়ার হলে সাউন্ডটা কি কম হচ্ছে এখন শিক্ষার্থীরা? আচ্ছা দেখো, তাহলে অ্যাপারেন্ট ধমনিটা, এরপরে আমরা দেখো কি করছি। এখানে হচ্ছে পেঁচানো নালিকা, এটা হচ্ছে পেঁচানো নালিকা, সেটা নিকটবর্তী পেঁচানো নালিকা। এই নিকটবর্তী পেঁচানো নালিকার পরে এটা সোজা হয়ে একটা হ্যান্ডেল লুপ তৈরি করবে। এই লুপটার নাম হচ্ছে হ্যান্ডেল লুপ। একদম সরু হয়ে এটা উপরের দিকে উঠে আসবে, একদম সরু হয়ে উপরের দিকে চলে আসবে। তারপরে এটা আবার উপরে এসে সামান্য প্রশস্ত হয়ে আরেকটা নালি তৈরি করবে এবং সেটা পুনরায় আবার এভাবে পেঁচে হয়ে, এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই পার্টটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এখন এই দূরবর্তী পেঁচানো নালিকাটা দিয়ে
সমকালীন নালিকার সাথে মিলিত হবে। লেখাটা চিত্রটা কি বোঝা যাচ্ছে এখন? আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার। এখন তোমরা সাথে সাথে লেবেলিংটা করে ফেলো, লেবেলিংটা আমার সাথে সাথে করে ফেলো। আমি যে চিত্রটা অঙ্কন করেছি সেটাকে আবার এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে মেডুলা অংশ আর একটা হচ্ছে এটাকে এভাবে ডট ডট দিয়ে দাও, দিয়ে দাও। তারপরে হচ্ছে এখন যেটা অঙ্কন করবে সেটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। দেখো এই রেনাল কর্পাসকলের কাছে যে প্যাচ খেয়ে যে নালিকাটা এসছে সেই নামটা নাম দাও, এটা হচ্ছে নিকটবর্তী, কারণ রেনাল কর্পাসকলের নিকটে এটা অবস্থান করেছে, তাই এটা নাম দাও নিকটবর্তী। নিকটবর্তী প্যাঁচানো, প্যাচ খেয়ে নালিকাটা নেমেছে তাই প্যাঁচানো নালিকা, প্যাঁচানো নালিকা, নালিকা। তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী হ্যানরি। এই বিজ্ঞানী হ্যানরি এই নাম অনুসারে এটা নাম হচ্ছে হ্যানরি লুপ। এই লুপটার নাম হচ্ছে হ্যানরি লুপ, হ্যানরি লুপ। শিক্ষার্থীরা চিত্রটা যদি অঙ্কন করতে পারো তাহলে আর সময় তারপর বর্ণনা করার কোনো বিষয় না। হ্যানরি লুপ লিখেছ? তারপর দেখো এটাও প্যাঁচানো নালিকা, এই অংশটাও প্যাঁচানো নালিকা। এখন এটা যেহেতু রেনাল কর্পাসকলের নিকটে অবস্থান করেছে এই প্যাঁচানো নালিকাটা, তাই তার নাম দেওয়া হয়েছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। আর তাহলে এটার নাম কি হতে পারে? দূরবর্তী প্যাঁচানো নালিকা। তাহলে কারণ এটা এই প্যাঁচানো নালিকাটা আমরা কম্পেয়ার করছি রেনাল কর্পাসকলের সাথে, তাহলে রেনাল কর্পাসকলের পরে হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, তারপরে হ্যানরি লুপ। এই লুপটার নাম হচ্ছে হ্যানরি, বিজ্ঞানী হ্যানরির নাম অনুসারে নামকরণ করা হয়েছে হ্যানরি লুপ। হ্যানরি লুপের পরে আবার সোজা হয়ে উপরে গিয়ে প্যাচ খেয়ে আরেকটি প্রশস্ত নালিকা তৈরি হয়েছে, যেটা এখানে গিয়ে এই অংশটা তোমরা রেখে রাখো, যেটা গিয়ে পরবর্তীতে সংগ্রাম নালিকার সাথে মিলিত হয়েছে। এই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, নালিকা, সংগ্রাম নালিকা। এই সংগ্রাম নালিকার সাথে প্যাঁচানো নালিকাটা দূরবর্তী প্যাঁচানো নালিকা মিলিত হয়েছে। তোমরা লিখে দাও এটার নাম দূরবর্তী প্যাঁচানো নালিকা, দূরবর্তী প্যাঁচানো নালিকা, প্যাঁচানো নালিকা। শিক্ষার্থীরা এখন দেখো আমি যে ডট ডট দিয়ে দুটো স্তরকে বুঝিয়েছি, এই দুটো স্তরের মধ্যে এই উপরের স্তরটার নাম হচ্ছে মেডুলা অংশ আর নিচেরটা হচ্ছে কর্টেক্স অংশ। এই দুটো অংশের উপরটা কর্টেক্স অংশ আর নিচের যে অংশটা হলো মেডুলা অংশ। তাহলে এই যে দুটো আমি ডট ডট দিয়ে দুটো অংশ বুঝিয়েছি, এই অংশটার নাম অর্থাৎ উপরের এই অংশটুকুর নাম হচ্ছে কর্টেক্স। তাহলে আমরা এইভাবে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই এটা কর্টেক্স, কর্টেক্স। আর এই ডট ডটের নিচের অংশটা হচ্ছে মেডুলা, মেডুলা স্তর। দুইটা স্তর আছে, একটা কর্টেক্স স্তর আর একটা হচ্ছে মেডুলা। এই শিক্ষার্থীরা তোমরা চিত্র অঙ্কন করে ফেলো। তারপরে হচ্ছে আমরা এই এখন আমি এই চিত্রটা দেখে তোমাদেরকে আমি বর্ণনা দিব, তোমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের যে কিডনির সমস্যা হয়, বৃক্কের মধ্যে এই নেফ্রনটা গুরুত্বপূর্ণ কাজ করে, ছাঁকনির কাজ করে। পানিটাকে আমাদের যে বিভিন্ন রকমের পানির সাথে তরল অংশটার সাথে যে ছাঁকনির প্রয়োজন হয়, হ্যাঁ, অপচ অংশটা ছেঁকে এটাকে বিশুদ্ধ করার কাজটা কিন্তু এই নেফ্রনই করে। তাহলে আমাদের এই নেফ্রনগুলো প্রায় আমি কি বলেছি 10 লক্ষ থেকে 12 লক্ষ এক একটা কিডনির মধ্যে থাকে। তাহলে একটা নেফ্রনের গঠন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আর বাকি যে বললাম 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, প্রত্যেকটি গঠন একই। তাহলে শিক্ষার্থীরা এবার দেখো এই নেফ্রনের প্রধান 3টি অংশ। তাহলে চিত্রের নামটা লিখে দাও, চিত্রের নামটা লিখে দাও, নেফ্রনের গঠন। চিত্রের নাম সবসময় লিখতে হবে।
নেফ্রনের গঠন, নেফ্রনের গঠন। আর তোমরা অবশ্যই জানো চিত্র সবসময় পেন্সিলে আঁকে এবং ল্যাবেলিংটাও অবশ্যই পেন্সিলে অঙ্কন করবে, কারণ চিত্রের মধ্যে কখনোই কোনো কলম দিয়ে অঙ্কন করার নিয়ম নেই। তাহলে শিক্ষার্থীরা আঁকা শেষ, বোর্ড আঁকা শেষ হলে এবার বর্ণনাতে আসো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? এই যে নেফ্রন অর্থাৎ বৃক্কের ক্ষুদ্রতম এক গঠন কাজের এককে বলা হয় নেফ্রন। এই নেফ্রন, একটা নেফ্রনের গঠন আমি চিত্র অঙ্কন করেছি। এখন দেখো নেফ্রনের প্রধান 4টা অংশ আছে। একটা অংশ হচ্ছে রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল। আমি সেটাকে বোঝানোর জন্য এই একটা চিহ্ন দিলাম, এটা হচ্ছে রেনাল কর্পাসল। তারপরে আমি তোমাদেরকে বর্ণনা করবো নিকটবর্তী পেঁচানো নালিকাটা নিয়ে। তারপরে আমি 3 নম্বর অংশটা বর্ণনা করব এই ক্যানোরি রূপ নিয়ে। তারপরে আমি বলবো দূরবর্তী পেঁচানো নালিকা এই অংশটা নিয়ে। তারপরে বলবো আমি মেডুলা অংশ বর্ণনা করব। তাহলে আমার নেফ্রনের গঠনে সম্পূর্ণ বর্ণনা হবে। তাহলে শিক্ষার্থীরা এবার প্রথমে আসা যাক রেনাল কর্পাসল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেফ্রনের যে পূর্ণাঙ্গ যে গঠন তার সমগ্র অংশটার নামই হচ্ছে রেনাল কর্পাসল। এই রেনাল কর্পাসল হচ্ছে মূলত এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের 2টা প্রধান অংশ আছে। একটা হচ্ছে গ্লোমেরুলাস, এই ভিতরের অংশটা হচ্ছে গ্লোমেরুলাস, আর বাহিরের এই অংশটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। শিক্ষার্থীরা বোঝা যাচ্ছে কি এখন? আচ্ছা, এখন তোমরা তাহলে দেখো এবার রেনাল কর্পাসল আর বোমেন্স ক্যাপসুল। তাহলে আমরা কি বলতে পারি? অর্থাৎ এটা নেফ্রনের অপপ্রান্তটাকেই হচ্ছে রেনাল কর্পাসল, আর এটা 2টা অংশ আমি বলেছি যে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলটা এটা কি হচ্ছে যে যেটা গ্লোমেরুলাসকে ঘিরে যে অংশটি নিকটবর্তী পেঁচানো নালিকা পর্যন্ত অবস্থিত সেই অংশটাই হচ্ছে বোমেন্স ক্যাপসুল। অর্থাৎ এই রেনাল কর্পাসলের সম্পূর্ণ অংশটা, রেনাল কর্পাসলের যে অংশটি গ্লোমেরুলাসের কে ঘিরে অবস্থান করে নিকটবর্তী পেঁচানো নালিকা পর্যন্ত অবস্থিত সেই অংশটার নামই হচ্ছে বোমেন্স ক্যাপসুল। শিক্ষার্থীরা এটা কিন্তু কোথায় অবস্থান করেছে? দেখো আমি 2টা স্তর দেখিয়েছি। একটা দেখিয়েছিলাম উপরের এই স্তরটার নাম হচ্ছে কর্টেক্স স্তর, আর নিচের অংশটা ছিল মেডুলা অংশ স্তর। তাহলে এই রেনাল কর্পাসলের বোমেন্স ক্যাপসুল অংশটা কিন্তু সম্পূর্ণ কর্টেক্স অঞ্চলে অবস্থান করেছে। তাহলে আমি কি বলেছি যে এটার অবস্থানটা হচ্ছে কর্টেক্স অঞ্চল। তো শিক্ষার্থীরা তো কর্টেক্স অঞ্চলে কোথায়? এটা অবশ্যই এই বোমেন্স ক্যাপসুলটা তোমরা মনে রাখবে। বোমেন্স ক্যাপসুলগুলো কিন্তু গ্লোমেরুলাস কৈশিক জালিকা গুচ্ছগুলোকে ঘিরে অবস্থান করেছে। গ্লোমেরুলাসের যে জালিকাগুলো আছে তাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে এই বোমেন্স ক্যাপসুলটা এটা অবস্থান করেছে। শিক্ষার্থীরা তোমরা এই গ্লোমেরুলাসের কিন্তু এই 3টা স্তর আছে, পেরিভিসেরাল স্তর, প্যারাটাল স্তর আর মাঝখানে ক্যাপসুল স্পেস। তাহলে দেখো এটা ভিসেরাল স্তর, আমি একটু বোঝার জন্য লিখে দিচ্ছি ভিসেরাল স্তর। আমি আবারও বলছি বোমেন্স ক্যাপসুলের এখানে 3টা স্তর আছে। তাহলে একটা হচ্ছে ভিসেরাল স্তর, একটা হচ্ছে গ্লোমেরুলাসকে ঘিরে এখানে আমরা দেখছি রেনাল কর্পাসলের 3টা স্তর আছে। একটা হচ্ছে ভিসেরাল স্তর, আর একটা হচ্ছে প্যারাটাল স্তর, আর মাঝখানে আছে ক্যাপসুল স্পেস। প্যারাটাল স্তরটা হচ্ছে এটা তোমরা মনে রাখার জন্য লিখতে পারো। প্যারাটাল স্তর, প্যারাটাল স্তর। এখন দেখো ভিসেরাল স্তর ভিতরেরটা আর বাহিরের স্তরটার নাম হচ্ছে প্যারাটাল স্তর। এই 2টা স্তরের মাঝখানে একটা আমরা স্পেস দেখতে পাচ্ছি। এই 2টা স্তরের মাঝখানে যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি সেই স্পেসটার নাম হচ্ছে কি? শিক্ষার্থীরা ক্যাপসুল স্পেস, ক্যাপসুলার স্পেস। শিক্ষার্থীরা তাহলে আমরা ক্যাপসুলার স্পেসটা এখানে দেখতে
স্পেস। হ্যাঁ, এখন তোমরা চিত্র দেখে বর্ণনাটা বুঝতে পারবে। দেখো, রেনাল কর্পাসল হচ্ছে এই সম্পূর্ণ অংশটা। রেনাল কর্পাসলের তিনটা স্তর আছে। একটা হচ্ছে ভিতরের স্তরটি হচ্ছে ভিসেরাল স্তর, বাহিরের স্তরটির নাম হচ্ছে প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর, এই স্তরটা হচ্ছে প্যারাইটাল স্তর, এটা হচ্ছে ভিসেরাল স্তর। এই দুটো স্তরের মাঝখানে যে স্পেসটা আছে সেটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এই স্পেসটার নাম হচ্ছে ক্যাপসুলার স্পেস। শিক্ষার্থীরা চিত্রটা দ্রুত এঁকে ফেলো। আর এই ভিসেরাল স্তরটি তোমার পোডোসাইট নামক বিশেষ ধরনের কোষ দ্বারা আবৃত থাকে। পোডোসাইট নামক এই ভিসেরাল স্তরের মধ্যে যে কোষগুলো আমরা দেখতে পাই, অনেকগুলো কোষ আছে। এই কোষগুলো পোডোসাইট নামক কোষ দ্বারা এই ভিসেরাল স্তরটা গঠিত হয়েছে। শিক্ষার্থীরা এরপরে দেখো, আমরা এরপরে এই অংশের মধ্যে আমরা দেখতে পাবো আর প্যারাইটাল স্তরের মধ্যে কিন্তু আমরা আই শাখারের এপিথেলিয়াল স্তর দেখতে পাবো। তাহলে এই স্তরের মধ্যে আই শাখারের, প্যারাইটাল স্তরের মধ্যে আমরা আই শাখারের স্তরগুলো দেখতে পাবো, কোষগুলো দেখতে পাবো। শিক্ষার্থীরা এই আই শাখারের কোষগুলা, এগুলা কোষগুলোর নাম কি? এই কোষগুলা যে আমরা প্যারাইটাল স্তরে, এটা হচ্ছে এপিথেলিয়াল কোষ। তাহলে আমি কি বললাম, এই প্যারাইটাল স্তরে আমরা আই শাখার কিছু কোষ দেখতে পাবো, আর সেই কোষগুলোর নাম হচ্ছে এপিথেলিয়াল কোষ। এবার দেখো শিক্ষার্থীরা, গ্লোমেরুলাস আরেকটি অংশ আছে। রেনাল কর্পাসলের মধ্যে আমরা এবার দেখতে পাবো আরেকটি অংশ আছে, সেই অংশটির নাম হচ্ছে গ্লোমেরুলাস। শিক্ষার্থীরা গ্লোমেরুলাসটা তোমরা কি দেখেছো, যে বোমেন্স ক্যাপসুলের অভ্যন্তরে আমি আরম্ভ করছি যে রেনাল কর্পাসলের দুটো অংশ। বোমেন্স ক্যাপসুলের বর্ণনাটা আমি এতক্ষণ দিলাম, কিন্তু বোমেন্স ক্যাপসুলের ভিতরে যে পেঁচানো অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটার নামই হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটাই এফারেন্ট ধমনিকা বা অন্তঃবাহী নামে ভিতরে এসে প্যাচ খেয়ে এটা ইফারেন্ট ধমনিকার নামে বা বাইরে বের হয়ে আসে। তার মানে হচ্ছে এই যে ধমনিকাটা সেটা ভিতরে এসে অনেকগুলো গুচ্ছ আকার হয়ে আবার একত্রে মিলিত হয়ে ইফারেন্ট ধমনিকা নামে বাইরে সেটা বের হয়ে আসে। তাহলে গ্লোমেরুলাসটা আমরা কি করবো, যে রেনাল ধমনি থেকে এটি সৃষ্টি হয় এবং এটি একটাই স্তর এবং ক্ষুদ্র অন্তর্বাহী বা এফারেন্ট ধমনিকা নামে এটা কি করে, দেহের বোমেন্স ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে। আর অনেকগুলো এখানে প্রায় 50 থেকে 60টি কোষিক জালিকা থাকে। এই যে প্যাচগুলো আমি বললাম সেখানে এখানে 50 থেকে প্রায় 60টি প্যাচ থাকে, এরকম অংশ থাকে। এই 50 থেকে 60টি একত্রে মিলিত হয়ে কোষিক জালিকাগুলো একত্রে বিভক্ত হয়ে পরে আবার গ্লোমেরুলাস গঠন করে। শিক্ষার্থীরা এরপরে এই কোষিক জালিকাগুলো, এই 50 থেকে 60টি যে কোষিক জালিকাগুলো এখানে বিভক্ত হলো 50 থেকে 60টি, সেগুলো আবার মিলিত হয়ে এফারেন্ট ধমনিকা নামে বাইরে থেকে এটা বের হয়ে আসে। এই হলো গ্লোমেরুলাসের বর্ণনা। তাহলে আমাদের বোমেন্স ক্যাপসুলের অংশটা বর্ণনা জানতে পারলাম আর গ্লোমেরুলাসের বর্ণনা জানতে পারলাম। এই দুটো বর্ণনা বলতে পারলে রেনাল কর্পাসলের গঠন সম্পর্কে আমরা বলতে পারলাম। শিক্ষার্থীরা এবার আমি আসছি পরবর্তী অংশে, অর্থাৎ এটা শেষ। এখন আমি বর্ণনা করবো নিকটবর্তী পেঁচানো নালিকা। শিক্ষার্থীরা তোমরা কি আচ্ছা এখনো কিন্তু শব্দ আছে কিনা আমাকে বলবে। নিকটবর্তী পেঁচানো নালিকাটা কি হচ্ছে, যে রেনাল কর্পাসলের পরবর্তী অংশ যেটা হ্যান্ডেল লুপের অগ্রপ্রান্তে অংশে এসে মিলিত হয়েছে, সেই অর্থাৎ গ্লোমেরুলাসের পরবর্তী অংশ এবং সেটি নিকট থেকে প্যাচ খেয়ে, সংক্ষিপ্ত আকারে প্যাচ খেয়ে সেটা যেটা কি হ্যান্ডেল লুপের সাথে মিলিত হয়েছে, এই অংশটার নামই হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। শিক্ষার্থীরা তোমরা চিত্র দেখেই বলতে পারছো। এই নিকটবর্তী শিক্ষার্থীরা দেখো, এটা 14 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। এই নিকটবর্তী পেঁচানো নালিকাটা 14 মিলিমিটার পর্যন্ত এটার দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিলিমিটার পর্যন্ত। তাহলে আমি কি বললাম, এই নিকটবর্তী পেঁচানো নালিকার দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এবার যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমরা বলতে পারি এই যে, আর আমি যে গ্লোমেরুলাসের কথাটা এতক্ষণ বর্ণনা করেছি তার
শিক্ষার্থীরা এরপরে আমি প্যাচানো নালিকাটা করব। রেনাল টিউবিউলের মধ্যে আসি। রেনাল টিউবিউলস হচ্ছে এই অংশ থেকে এই অংশ থেকে এই পর্যন্ত অংশটাই হচ্ছে রেনাল টিউবিউল। আর এই রেনাল টিউবিউলের অংশ হচ্ছে কয়টি? নিকটবর্তী প্যাচানো নালিকা, হ্যালোনিয়ান লোব, দূরবর্তী প্যাচানো নালিকা আর হচ্ছে সংগ্রাহক নালিকা। এই চারটা অংশ নিয়ে হচ্ছে এই অংশটা গঠিত, অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে রেনাল টিউবিউলস। আমি এই অংশটার নাম লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে রেনাল টিউবিউলস। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, নেফ্রনের গঠনে আমরা দুটা প্রধান অংশ পাবো। একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউলস। রেনাল কর্পাসলের প্রধান দুটি অংশ, একটি হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আমি যা বর্ণনা এতক্ষণে করেছি, এখন আমি নেফ্রনের দ্বিতীয় অংশে আসছি, সেটা নাম হচ্ছে রেনাল টিউবিউলস। রেনাল টিউবিউলসকে আমরা প্রধানত চারটি অংশ দেখতে পাই। রেনাল টিউবিউলসের মধ্যে আমরা চারটি প্রধান অংশ দেখতে পাবো। একটা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা, একটা হচ্ছে হ্যালোনিয়ান লোব, দূরবর্তী প্যাচানো নালিকা আর একটা হচ্ছে সংগ্রাহক নালিকা। এখন আমি চারটা অংশের বর্ণনা করব, তাহলেই আমার নেফ্রনের গঠনের বর্ণনাটা কমপ্লিট হবে। শিক্ষার্থীরা নিকটবর্তী প্যাচানো নালিকা যেটা, সেটা দৈর্ঘ্য 14 মিলিমিটার। তাহলে তোমরা দেখো, আমি কিছুক্ষণ আগেই বলেছি এটা দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিলিমিটার। শিক্ষার্থীরা তাহলে এই রেনাল টিউবিউলের অংশের মধ্যে আমাদের বৃক্কের পার্ট, এই আমরা এখন দেখো রেনাল টিউবিউল যেটা বর্ণনা করছি, নিকটবর্তী প্যাচানো নালিকাটা, এই যে আমি বলেছি যে এটা দুটা স্তর আছে, কর্টেক্স স্তর, মেডুলা স্তর। তাহলে নিকটবর্তী প্যাচানো নালিকার কিছু অংশ আমাদের কর্টেক্সে এবং অবস্থান করেছে। তাহলে এই স্তরটা কর্টেক্স, তাহলে নিকটবর্তী প্যাচানো নালিকাটা দৈর্ঘ্য হচ্ছে 14 মিলিমিটার এবং এটি কর্টেক্স অংশে এটি অবস্থান করেছে। শিক্ষার্থীরা এরপরে আসি আমি হ্যালো লোবের কথা। হ্যালোনিয়ান লোবের অংশটুকু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কর্টেক্স অংশের মধ্যেই হ্যালোনিয়ান লোবের অংশটা অবস্থান করেছে এবং এটা বিজ্ঞানী হ্যালোনিয়ান নাম অনুসারে এই লোবের নামকরণ করা হয়েছে, এটা ইউ আকৃতি। তো শিক্ষার্থীরা তোমরা দেখবে যে এইটার কিন্তু নতুন প্যাচানোটার মধ্যে মাইক্রোভিলাই, এক প্রান্তে কিন্তু মাইক্রোভিলাই অবস্থান করেছে। আর হ্যালোনিয়ান লোবের কথা যেটা বলছি সেটা মেডুলা অংশে অবশ্যই অবস্থান করেছে। আর এই হ্যালোনিয়ান লোবটা তোমরা দেখবে যে বিজ্ঞানী আবিষ্কারক ফ্রেডরিক হ্যালোনি, তার নাম ছিল ফ্রেডরিক হ্যালোনি, বিজ্ঞানী ফ্রেডরিক হ্যালোনি। বিজ্ঞানীর নামটা ছিল বিজ্ঞানী হচ্ছে ফ্রেডরিক হ্যালোনি এইটার নামকরণ করেছেন বিজ্ঞানী ফ্রেডরিক হ্যালোনি। তোমরা মনে রাখবে বিজ্ঞানী ফ্রেডরিক হ্যালোনি এই হ্যালোনি লোবের নামকরণ করেছে, তার নাম অনুসারে সংক্ষেপে বলা হয় হ্যালোনি লোব। হ্যালোনি লোবের অংশটা মেডুলা থেকে উঠে এসে প্যাচানো নালিকার অবপ্রান্তের অংশের সাথে এটা মিলিত হয়েছে। তো শিক্ষার্থীরা বিজ্ঞানী হ্যালোনি লোব অনুসারে এটা অংশটা গেল। এবার আমরা যদি বলি যে দূরবর্তী প্যাচানো নালিকা কি, তাহলে আমরা অবশ্যই চিত্র দেখে বলতে পারি যে হ্যালোনি লোবের পরবর্তী অংশ সোজা হয়ে পরবর্তীতে নালিটা প্যাচানো হয়ে প্যাচ খেয়ে এটা যে অংশটা সংগ্রাহক নালিকার সাথে মিলিত হয়েছে তার নামই হচ্ছে সেই প্যাচানো দূরবর্তী প্যাচানো নালিকা। শিক্ষার্থীরা এই দূরবর্তী প্যাচানো নালিকাটা তোমাদের মনে রাখা উচিত, এই দূরবর্তী প্যাচানো নালিকাটা কিন্তু 5 মিলিমিটার দীর্ঘ হয়ে থাকে। এটা হচ্ছে 5 মিলিমিটার দীর্ঘ, এটা দৈর্ঘ্যটা হচ্ছে মনে রাখো, লিখে রাখো 5 মিলিমিটার। দূরবর্তী প্যাচানো নালিকা দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার। তো শিক্ষার্থীরা এরপরে আমরা দেখতে পাচ্ছি দূরবর্তী প্যাচানো নালিকার শেষ প্রান্তটা কোথায় মিলিত হয়েছে। এটা কিন্তু এক স্তর এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এইটার ভিতরে যে কোষগুলো আছে সেটা হচ্ছে এক স্তরী এবং এপিথেলিয়াম নামক কোষ দ্বারা এই দূরবর্তী প্যাচানো নালিকাটা গঠিত হয়েছে। আমি আবারও বলছি, দূরবর্তী প্যাচানো নালিকাটা হচ্ছে হ্যালোনিয়ান লোবের পরবর্তী অংশ, যা আবার কর্টেক্স অংশে অবস্থান করেছে এবং এটি প্যাচ খেয়ে যার শেষ প্রান্তটি সংগ্রাহক নালিকার সাথে মিলিত হয়েছে।
এটি একস্তরী এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এইটুকু বর্ণনা করলে তুমি দূরবর্তী প্যাচালো নালিকার গঠনের বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা পরবর্তীতে কি অংশ থেকে যাচ্ছে, এবার হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে শিক্ষার্থীরা সংগ্রাহী নালিকার ব্যাপারে আমরা বলতে পারি যে এই নালিকাটা দূরবর্তী প্যাচালো নালিকার যে অংশটি সোজা একটি নালিকার সাথে মিলিত হয়েছে, সেই নালিকাটার নামই হচ্ছে সংগ্রাহী নালিকা। শিক্ষার্থীরা এবার সংগ্রাহী এই নালিকা বলা হয়, এই নালিকাটা কিন্তু কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। এই সংগ্রাহী নালিকার কিছু অংশ হচ্ছে কর্টেক্স অংশে, আর কিছু অংশ আছে মেডুলা অংশে অবস্থান করেছে। তোমরা চিত্রেই দেখতে পাচ্ছ। তার মানে সংগ্রাহী নালিকাটা হচ্ছে দূরবর্তী প্যাচালো নালিকার যেই সোজা অংশ নালীর সাথে মিলিত হয়েছে, যেই নালিকাটি কর্টেক্স এবং মেডুলা অংশে অবস্থান করেছে, সেটাই হচ্ছে সংগ্রাহী নালিকা। তো শিক্ষার্থীরা এই সংগ্রাহী নালিকা তোমরা দেখো, সংগ্রাহী নালিকার মধ্যে কিন্তু আমরা এখানে এই সংগ্রাহী নালিকার মধ্যে আমরা এটাও কিন্তু এক শ্রেণী বুঝতে পারবো, এবং এইখানে কিন্তু অনেকগুলো সংগ্রাহী নালী মিলিত হয়েছে, আর তখন এটাকে ডাক্ট অফ বিলিনি বলা হয়। এই ডাক্ট অফ বিলিনি বলা হয়, এইটার মধ্যে অনেকগুলো নালিকা মিলিত হলে এটার নাম হবে ডাক্ট অফ বিলিনি। তোমরা এখানে লিখে রাখতে পারো, ডাক্ট অফ বিলিনি, ডাক্ট অফ বিলিনি। কখন এটাকে আমরা ডাক্ট অফ বিলিনি বলবো শিক্ষার্থীরা? সংগ্রাহী নালিকাতে কয়েকটি সংগ্রাহী নালী যখন মিলিত হবে একসাথে, এরকম কয়েকটি সংগ্রাহী নালী যখন একত্রে মিলিত হয়, তখন এটাকে বলা হয় ডাক্ট অফ বিলিনি। শিক্ষার্থীরা এবার আমরা সংগ্রাহী নালিকা আমাদের কি কাজ করে সেটা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। তোমরা ছবির চিত্রটা অঙ্কন করলে এবং রোল লিখে লিখে চলে গেলে কিন্তু তোমাদের অ্যাবসেন্ট করে দেব। এবার দেখো, কঠিন জিনিস যখন বুঝবে তখনই সেটা সহজ হয়ে যায়, অথচ তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো না, বারবার প্র্যাকটিস করতে হবে। শুধু পড়লেই হবে না, আর দেখলেই হবে না, ওর প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। তো শিক্ষার্থীরা এই সংগ্রাহী পূর্ণশোষণ হিসেবে কাজ করবে। তোমরা মনে রাখবে এইসব দূরবর্তী প্যাচালো নালিকার মধ্যে সামান্য পানি আর অন্যান্য বস্তু কিন্তু এটা পূর্ণশোষিত হয়, আর এটা হচ্ছে নেফ্রনের বিভিন্ন অংশতে বিভিন্ন বস্তুগুলো পূর্ণশোষণ করে এই সংগ্রাহী নালী। আর নেফ্রনের যে নিকটবর্তী প্যাচালো নালিকাটা আছে, সেটা নির্বাচিত পূর্ণশোষণ ঘটে। নিকটবর্তী প্যাচালো নালিকার মধ্যে নির্বাচিত পূর্ণশোষণ ঘটে। এইভাবে সংগ্রাহী নালিকাগুলো কাজ করে, এবং আমাদের এই যে রেনাল কর্পাসকলের কাজ এবং সেই রেনাল টিউবওয়েলের কাজগুলোর মাধ্যমে আমাদের নেফ্রনের গঠনে সম্পন্ন হয়, এবং এইভাবেই আমাদের দেহ থেকে পানিগুলোকে পূর্ণশোষণ করে আবার আমাদের দেহে ফিরে আসে। তো শিক্ষার্থীরা তোমাদের মনে রাখা দরকার যে নেফ্রনটা আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি আবারও মনে করে দিতে চাচ্ছি, নেফ্রনটা আমাদের কি কি আমি কি বলেছিলাম যে আমাদের দেহে প্রতিটা বৃক্কের মধ্যে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এখন আমাদের এটা সম্পর্কে আরো কিছু জানা দরকার। তাহলে এই নেফ্রনগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ আমি যে বললাম 10 লক্ষ থেকে 12 লক্ষ এক একটা কিডনির মধ্যে যে নেফ্রনগুলো থাকে, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 36 কিলোমিটার পাবো এই নেফ্রনের দৈর্ঘ্যটা। তাহলে কি পাবো আমরা? এর দৈর্ঘ্যটা পাবো 36 কিলোমিটার, 36 কিলোমিটার, অথবা 22.5 মাইল বা 22.5 মাইল দৈর্ঘ্য হবে। এর কিসের দৈর্ঘ্য হবে? নেফ্রনের। তাহলে আমি আবারও বলছি, 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন যদি আমাদের দেহে থাকে, আর এই নেফ্রনগুলোকে যদি আমরা সংযুক্ত করি, তাহলে তার দৈর্ঘ্য হবে 36 কিলোমিটার বা 22.5 মাইল। শিক্ষার্থীরা এটা তোমাদের মনে রাখা উচিত। আর বৃক্কের মাধ্যমে আমাদের প্রতি মিনিটে রক্ত থেকে প্রায় 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয়। 125 ঘন সেন্টিমিটার প্রতি মিনিটে। বৃক্ক থেকে প্রতি মিনিটে, মনে রাখবেন, বৃক্ক থেকে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ নিষ্কাশিত হয়।
ঘন মিটার তরল পদার্থ আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়। শিক্ষার্থীরা, ঘন সেন্টিমিটার আমাদের দেহ থেকে তরল পদার্থ পরিস্রুত হয়। তাহলে দেখো যে আমাদের দেহের পরিস্রুত হয়ে আবার সেটা বৃক্কে ফিরে আসে। তো বৃক্কের মধ্যে 100 প্রতি মিনিটে বৃক্ক 125 ঘন সেন্টিমিটার বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিস্রুত হয় এবং এর মাধ্যমে 99% পানি আবার রক্তের মধ্যে ফিরে আসে। পরিস্রুত হওয়ার পর এবং 99% পানিটা পরিস্রুত হয়ে রক্ত থেকে পরে আবার রক্তের মধ্যে ফিরে আসে এর মাধ্যমে। তো 99% পানিটা আবার রক্তের মধ্যে ফিরে আসে পরিস্রুত হয়ে। পানি পরিস্রুত হয়ে রক্তে ফিরে আসে, রক্তে ফিরে আসে। তো শিক্ষার্থীরা, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তারপরে আমরা আরো জানতে পারি প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার আমাদের দেহের মধ্যে প্রতি আমাদের যে দেহের মধ্যে প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয় আমাদের দেহে। প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। মূত্র তৈরি হয়। তো শিক্ষার্থীরা, এবার একটু দেখে নাও, লেখাটা দেখে নাও। এই দেখো আমি কি বলেছি, প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার। হ্যাঁ, এখন দেখো আমি বলছি 36 কিলোমিটার বা 22.5 মাইল দীর্ঘ কিসের নেফ্রনগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে। আর আমাদের রক্ত থেকে প্রায় 99% পানি শোষিত হয়ে আবার 99% ফিরে আসে। আর প্রতি মিনিটে আমাদের দেহে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। তো শিক্ষার্থীরা, এই অংশটা তোমাদেরকে আমি বলেছিলাম যে পড়ে রাখবে। যে কোনো পড়া টিচার যদি শুধুই পড়াতে আসি তাহলে কিছুই মনে হয় না, বোঝাই যায় না, কারণ নিজে পড়তে হবে। টপিকটা যখন বলে রাখি তখন বলে নিজেই পড়ে রেখে তারপর আসতে হবে। তাহলে আজকের মতো এখানেই। ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবে। আল্লাহ হাফিজ। আমার তো ডাটা দিন ফিনিশ দেন স্যার। ফিনিশ দেওয়ার পরে যায় না কেন? দেন তো।